ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই প্রথম যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হলো নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ। পাহাড়, বন, নদী সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি উত্তরের এই কয়েকটি জেলা। তাই এই আমাদের ৩ দিনের ট্রিপে আমরা চলে গিয়েছিলাম রাজাভাতখাওয়া এবং তার সংলগ্ন কিছু ঘোরার জায়গা, যেমন সিখিয়াঝোড়া, রায়মাটাং এবং ডুয়ার্স ফান সিটি, যেখানে উল্টো ঘর আছে। রাজাভাতখাওয়া থেকে ডুয়ার্স ফান সিটি যাওয়ার পথে আমরা চলে গিয়েছিলাম ফালাকাটা শ্রী শারদানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত শোলমারি আশ্রম, যেখানে কথিত আছে সুভাষচন্দ্র বসু অর্থাৎ নেতাজি তিনি নাকি তার শেষ জীবন এখানেই শ্রী শারদানন্দজি মহারাজ নামে কাটিয়ে গেছেন। কিন্তু তথ্যটি সত্য না মিথ্যে এখনো কোনোটিই প্রমাণিত হয়নি। হয়তো ভবিষ্যতে কোনোদিন সত্য ঘটনাটি সবার সামনে আসবে। তারিখটা ছিল ২৫শে ডিসেম্বর ২০২৪। আমরা ভোর ৫টা নাগাদ রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের শহর গঙ্গারামপুর থেকে রাজাভাতখাওয়ার উদ্দেশ্যে। সকাল ৭টা নাগাদ কর্ণজোড়ার গণেশ সুইটসে পুরি এবং ১ কাপ চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দুপুরের খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম গজলডোবার পাশেই বড়লি রেস্টুরেন্টে। বড়লি রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাওয়া শেষ করে গজলডোবাতে যে ড্যামটি আছে তিস্তা নদীর ওপরে, সেই ড্যামটি দেখতে গিয়েছিলাম। যাত্রাপথে আমরা চলে গিয়েছিলাম মহাকাল মন্দিরে, যেখানে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় যে কখনো দুটো মোবাইল যদি পাশাপাশি থেকে টাইম দেখা যায়, দুটো মোবাইলে আলাদা টাইম দেখা যায়। এটা কথিত আছে যে কোনো একটি অলৌকিক ঘটনা এখানে ঘটে, বাট সেটা কিন্তু না। এখানটায় দুটো দ্রাঘিমা রেখা পাশাপাশি ক্ল্যাশ করছে, সেই জন্য এখানে দুটো আলাদা টাইম দেখা যায়। রাস্তা দিয়ে যেতে হঠাৎ এক জায়গায় গিয়ে দেখি প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তো কৌতূহলবশত গিয়ে উঁকি মারতেই দেখি রাস্তা থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে কয়েকটি হাতি দাঁড়িয়ে রয়েছে। আসবে না, ওই তো হাতি। ওই দেখা যাচ্ছে নাকি? বাহ, ওই যে ঠিক আছে। নমস্কার, আমার এই হাতি দেখার অভিজ্ঞতা খুব বেশি ভালো লাগলো। তাই আপনার কেমন লাগলো? আপনার কেমন লাগলো? কারণ অলরেডি আমরা সুখিয়া পুকুরিতে হাতি দেখছি অনেকগুলা, তার জন্য অতটাও ভালো লাগেনি। আচ্ছা, আপনার কি এক্সপেরিয়েন্স? আপনার কি এক্সপেরিয়েন্স? আমাকে হাতে ইগনোর মারে দিছে, সবাই আমাকে ইগনোর মারে হাতে মারে দিছে। বাহ, এত সত্যি কথা যে তুই বলতে পারলি বুনু, এর জন্য তোকে অনেক ধন্যবাদ। চল এবার গাড়িতে উঠবো। এরপরে খুব তাড়াতাড়ি রাস্তায় অন্ধকার হয়ে গেছিল, তাই আর রাস্তায় বেশি ভিডিও করা হয়নি। বিকেল 5:30টা নাগাদ আমরা রাজাভাতখাওয়ায় আমাদের হোমস্টে হামড়ো হোমে পৌঁছে গিয়েছিলাম। বন্য এলাকার জন্য 5:30টাতেই সন্ধে লেগে গেছিল। প্রথমেই দেখে নিই আমাদের রুমগুলো কেমন ছিল। আমাদের কিন্তু এই ঘরটা এবং এর পিছনে আরেকটা ঘর আমাদের দেওয়া হয়েছিল।
এরপর আমরা পকোড়া আর কফি নিয়ে সব পরিবারে বসে পড়েছিলাম উনো খেলতে। আমরা বেরোচ্ছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বেশি দূর যাওয়া যাবে না, ঠান্ডা আছে মোটামুটি ভালোই, প্লাস অন্ধকার, একটু এদিক ওদিক হেঁটে আসা যাক। কি এই যে এই দুটো গাছে যা বোগেনভেলিয়া ফোটে না, বাহ খুব ভালো। এই যে সবগুলো বোগেনভেলিয়া। হ্যাঁ বাগান। এদিকটায় হচ্ছে ডাইনিং এরিয়া প্লাস এর সাথেই কিচেন, আর সামনে এই গোটা জায়গাটা এনাদেরই জায়গা, বিশাল বড় ফাঁকা জায়গা সামনে। আর এই সাইডটায় তো হচ্ছে যে থাকার ঘরগুলো। সারাদিনে প্রায় 350 কিলোমিটার জার্নি করে সবাই বেশ ক্লান্ত, তাই খাবার তৈরি হওয়ার ডাক পেয়ে কেউ আর ঘরে দেরি না করে জলদি জলদি চলে আসলাম খাবারের জায়গায়। আর এখানে এসে দেখি পুরো একদম কাঁসার থালা বাটিতে এবং সাথে গ্লাসও কাঁসার, সেটাই করে আমাদের খাবার দেওয়া হয়েছিল। ছিল হচ্ছে গরম গরম মুরগির মাংস আর ভাত, সাথে তরকারি আর ডালও ছিল, যদিও সেটাই বেশি মাথা না ঘামানোই ভালো। আর যারা রুটি খেয়েছিল তাদের জন্য রুটি। ওকে, আমাদের খাওয়া শেষ। বলো হাউ ওয়াজ ইওর খাওয়া? হাউ ওয়াজ ইওর খাওয়া? আরে তুই বল। কি হাউ ওয়াজ ইওর খাওয়া? ইট ইজ ভেরি গুড। আমি কি বলবো, এটা কি? ঠান্ডা ভালোই আছে মোটামুটি বাইরে। এই যে আমাদের হোমস্টে, আমি ওই ঘরটায় আছি। এখানে একটা ঘর, আমাদের ঘরটা ওইদিকে, ওরা যেটা আমি ওইদিকে। এসে দেখিয়েছি। পেঁচা খুঁজছো নাকি? এইসব দিকে হাতি আসে? ওই দেখ বেড়া ভেঙে দিয়েছে। আচ্ছা, হাতি মেরে সাথী। সকালে আমরা দেখেছি একটা না দুটো, তিনটে, হ্যাঁ 5টা ছিল, আমি 3টে দেখেছি। এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন। সো গুড মর্নিং গাইস। সো গাইস এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা 37, আর আমি রেডি হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে, এত তাড়াতাড়ি বাড়িতেও কোনোদিন ঘুম থেকে উঠি না, কিন্তু এখানে এসে ঘুম থেকে উঠে গেছি, বিকজ ঘুরতে এসেছি, যত ঘুমাবো তত সময় নষ্ট। তো আজকে আমাদের ডে 2। সো গাইস যাওয়া যাক বাইরে, আর দেখা যাক চাটা খেয়ে কোথায় যাওয়া হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে গাড়িটা একটু ধুতে, মানে নোংরায় কালকে অবস্থা খারাপ। সামনে মেশোদের গাড়ি, এই আমাদের গাড়ি, আর এই যে হচ্ছে আমি। তোদের কাজ কি রে সকাল সকাল? তোদের কাজ কি সকাল সকাল? আমাদের কাজ হচ্ছে খালি খাওয়া দাওয়া ঘুমানো। আর তোর? আমি আজকে ঘুমাতে পারিনি, হচ্ছে ঘুমানো। দেখ দেখ কত কাজ করছে, দেখ স্ট্রাগল ইজ রিয়াল। চাইল্ড লেবারকে আমি সাপোর্ট করি না। চাইল্ড করতে বলছিস তো? হ্যালো গাইস, আমি একটা পাগলা হই, আর এ হয় আরো বড় পাগলা। এ হচ্ছে আমার দাদা, যে হচ্ছে মানে খুব ভালো পড়াশোনা পাস করে, টপ টপ করে না কিন্তু পাস করে এই অনেক। হ্যাঁ আচ্ছা, এ খুব পড়াশোনা করতো ছোটবেলায়, এখন পড়ে না।
হ্যাঁ পাগলা আছে সুইচদের সব পছন্দ করা উচিত কিন্তু করে না। টাটা বাই বাই যা। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে আমরা এই ছাদে ছিলাম এখানে। গাড়ি ধুয়ে এসে লুচি, আলুর তরকারি আর গুড়ের রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সিখিয়াঝোরার উদ্দেশ্যে। সিখিয়াঝোরা পৌঁছে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম এবং আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম বোট রাইডের দিকে। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর শেষমেশ একটা নৌকা ফাঁকা হলো এবং তাতে চড়েই আমরা রওনা দিলাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। সিখিয়াঝোরাতে নৌকা ভ্রমণ শেষ করে আমরা হোমস্টে ফিরে দুপুরের খাবার খেয়ে আবার 3:30 নাগাদ রওনা দিলাম রায়মাটাংয়ের উদ্দেশ্যে। কিন্তু রায়মাটাংয়ের পথে অনেকটা দূর চলে যাওয়ার পরে খবর পাওয়া গেল যে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই রায়মাটাংয়ের যাওয়ার রাস্তা বন্ধ। সেখানে স্থানীয় লোকদের থেকে জানা গেল কিছুটা দূরে একটা নদীর চর আছে যেটা বেশ সুন্দর লাগে দেখতে সূর্যাস্তের সময়। দেখে কেমন লাগলো বল? আমার অনেক ভালো লাগলো কিন্তু তাই? এখানে খালি ব্রিজ আছে আর কিছু নেই। না, ওভারঅল জায়গাটা সুন্দর। আমি এটা হাতি এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ, তুই সব জায়গাতেই হাত দিয়ে নদীর চর থেকে সূর্যাস্তের সৌন্দর্য দেখে এবার হোমস্টেতে ফেরার পালা। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল আর রাত্রিবেলা বনের রাস্তা এক অন্য রূপ ধারণ করে। যাই হোক, হোমস্টেতে ফিরেই চিলি চিকেন আর রুটি দিয়ে ডিনার সেরে শেষ হলো রাজা ভাত খাওয়া ভ্রমণের দ্বিতীয় দিন। ভাই তো 17 বছর বয়স, এখন তো দোল খাওয়ার দিন শেষ হয়ে গেছে। দোল খাওয়ার বয়সের কোনো শেষ হয় না। যাই হোক, আরে দাঁড়া দাঁড়া, বন্ধ কর। তো গাইস, আজকে হচ্ছে আমাদের ডে 3 আর আজকে আমরা এই যে পিছনে আমাদের হোমস্টে, সো এই যে হোমস্টেটা পুরো এরিয়াটা আমি দেখিয়েছি সিনেম্যাটিক্সে। সো আজকে আমরা এখান থেকে যাবো হচ্ছে শোলমারি আশ্রম ফালাকাটায়, যেটা নেতাজির মানে যেখানে ছিলেন বা একটা বিতর্কিত বিষয়। তো সেখানে যাব, সেখান থেকে আমরা ডুয়ার্স ফান সিটি যাবো বানারহাট। লেটস স্টার্ট উইথ দ্য ব্লগ। এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করে আমরা 10টার মধ্যে বেরোবো। এখন বাজে হচ্ছে 8:30। আর এই যে পিছনে আমার বুনু, হ্যালো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। লুচি, ছোলার ডাল, রসগোল্লা এবং ডিম সেদ্ধ দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট সারলাম। বেরোনোর সময় হামরো হোমের তরফ থেকে আমাদেরকে একটি সাদা কাপড় দিয়ে বরণ করে নেওয়া হলো, যেটা আমি গুগলে দেখলাম যে খাতা বা খাতাক এরকম কিছু একটা বলে, আমি এক্স্যাক্টলি নামটা জানি না। আর এই সেম জিনিসটাই হয়তো আসামিজ কালচারে সেটাকে গামুছা বলে, বা দুটো আলাদা জিনিসও হতে পারে বা এক জিনিসও হতে পারে, আমি সেটা কনফার্ম নই। গোটা ব্যাপারটা ঠিকঠাক কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপর আমরা রওনা দিয়ে দিলাম ফালাকাটার উদ্দেশ্যে। ফালাকাটা বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে এবং প্রধানত গুগল ম্যাপের সহায়তা নিয়েই আমরা পৌঁছে গেলাম সেই ফালাকাটার শোলমারি আশ্রমে।
নেতাজি সুভাষচন্দ্র বসু তার শেষ জীবন নাকি এই শোলমারি আশ্রমেই কাটিয়ে গেছেন, এরম ঘটনাই প্রচলিত আছে। কিন্তু ঘটনাটির সত্যতা এখনো অবধি যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। হয়তো ভবিষ্যতে কোনোদিন ওনার জীবনের শেষের দিকের সব ঘটনার সত্যতা আমরা জানতে পারবো। আমরা মাঠ পেরিয়ে এগিয়ে গেলাম যে জায়গাটায়, অর্থাৎ যে ঘরটায় উনি থাকতেন বলে প্রচলিত আছে, সেই ঘরটার দিকে। এটাই হলো সেই ঘর যেখানে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু তার শেষ জীবনটা কাটিয়ে গেছেন। স্থানীয় একজন যিনি এখন এই জায়গাটার দেখাশোনা করছেন, তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই গেটটার ভেতরে, অর্থাৎ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু হয়তো থাকতেন, সেই জায়গাটায়, অর্থাৎ সেই বাড়িটায় স্নান না করে, মানে শুদ্ধ না হয়ে ঢোকা যায় না। তাই আমরা বাইরে থেকেই গেটটা খুলে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। ওই সময়টা আমাদের ক্ষেত্রে কোনোভাবেই স্নান করে আসার মানে সুযোগ ছিল না। অবশ্যই যদি সুযোগ থাকতো আমরা স্নান করে এসে ভিতরটা একবার ঢোকার চেষ্টা করতাম। কিন্তু যাই হোক, বাইরে থেকেই যতটা দেখা সম্ভব হলো সেটুকুই দেখলাম আমরা। এরপর আমরা রওনা দিলাম ডুয়ার্স ফান সিটি বানারহাটের উদ্দেশ্যে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমরা শেষমেশ পৌঁছে গেলাম ডুয়ার্স ফান সিটি বানারহাটে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা ৩ ভাই মিলে একটু দোলনায় দোল খেয়ে সন্ধ্যার একটু আগে আগে করে বেরিয়ে পড়লাম একটু ঘুরে দেখার জন্য ফান সিটিটাকে। যেখানকার বলতে গেলে মেন আকর্ষণ এই উল্টো ঘর, যেটা মানে যেখানে গাড়িটাও পুরো উল্টো করে রাখা, তো সেটাই আমরা একটুক্ষণ ঘুরে দেখলাম সন্ধ্যের আগে আগে করে। রতন টাটা স্যারের ড্রিম গাড়ি টাটা ন্যানো। চল উঠবি না? উঠবি চল। হ্যাঁ উঠবো, চল। এক সুত্তরা। এই সিঁড়িটা সোজা কেন? সিঁড়িটা আমার উল্টা চাই। কেন উপরে কিভাবে উঠবি? নামার সময় উল্টো করে নামিস। মানে উঠে নামিস। ওয়াও, দেখ ওয়াও ভাই, তুমি করতে পারো। ঘরটাতে টিভি ছাড়া সবকিছু কাজ করে। ওয়াও ভাই, তুমি করতে পারো। এটাও কাজ, সবাই কাজ করে, খালি টিভি সেটটা বক্স নেই। এসিটাও কিন্তু রিয়েল হয়। আমরা ছাদ থেকে ঝুলে আছি এবং দেখুন এটা কি হচ্ছে। কি হচ্ছে? দেখুন এটা এসি হয়, হ্যাঁ। এটা খুবই দেখতে আবাঙ্গা। আর আমরা হই খুবই বড় ছাত্রী, কিন্তু তাও কি আমরা উল্টা হয়ে লুটকে আছি, তাও আমরা চলতে পারছি। এটা কারণ গ্র্যাভিটি হয়। এই যে উল্টা ঘরের থেকে সোজা দিক। উল্টা ঘর এটা। বাহ, সুন্দর। এখানেই শেষ হলো আমাদের ডে 3। চতুর্থ দিন সকাল সকাল 6:30 নাগাদ আমরা চলে গেলাম ডায়ানা নদীর তীরে ময়ূর দেখতে। ডায়ানা নদীর চরে নেমে নদীর সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম।
ফেরার পথে কিছু ময়ূরের দেখা মিলল। তারপর রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে সকালের চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ফান সিটি থেকে বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই শেষ হলো আমাদের রাজাভাতখাওয়া ভ্রমণের 4 দিনের পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।